হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমাদের এসএসসি এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা করাবো 48 নম্বর ক্লাস, যেটি 16ই জুন ফার্স্ট শিফটে এসেছিল। তোমরা 2024 সালে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তোমরা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো, 2023 সালে এসএসসি এমটিএস দুবার পরীক্ষা হয়েছিল। তো আমি কিন্তু মে এবং জুন মাসের যে পরীক্ষাটা হয়েছে তার কিন্তু এখন শেষ পর্যায়ে প্রশ্নপত্র করাচ্ছি। এটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমি তোমাদের সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরে যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল, এই সেপ্টেম্বরেরও কিন্তু প্রশ্নপত্র আমি করাবো। তো চলো শুরু করছি প্রশ্নপত্রগুলো। ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন? তো কোন সম্প্রদায়ে ডক্টর বি.আর. আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর মহর সম্প্রদায়ে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর জন্মগ্রহণ করেন। দেখো, ভীমরাও রামজি আম্বেদকর 14ই এপ্রিল 1891 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতের সংবিধানের জনক হিসাবে পরিচিত। আমাদের জাতির জনক কাকে বলা হয়? তো জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, এবং সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম আইন এবং বিচার মন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। লন্ডনে অনুষ্ঠিত তিনটি গোল টেবিলে বৈঠকে তিনি অংশগ্রহণ করেন। 1990 সালে ডক্টর বি.আর. আম্বেদকর মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, বলেছে ড্যাশ হলো সেই সুদের হার যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়। তো ড্যাশ হলো সেই সুদের হার যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়। তো সেটা হচ্ছে, সঠিক উত্তর হবে রেপো রেট। তাকে বলা হয় রেপো রেট বলা হয়। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে যে স্বল্প হারে ঋণ দেয় তাকে বলা হয় রেপো রেট। আর রিভার্স রেপো রেট কাকে বলা হয়? রিভার্স রেপো রেট বলা হয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ও তাদের স্বল্পমেয়াদী অতিরিক্ত তহবিল আরবিআইয়ের কাছে জমা রাখে। এই যে গচ্ছিত অর্থের উপর আরবিআই যে হারে সুদ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। ঠিক আছে, তো বাণিজ্যিক ব্যাঙ্কগুলো যে টাকা আরবিআইয়ের কাছে জমা দেয় এবং ওই টাকার উপর আরবিআই যে সুদ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। ঠিক আছে, তো রেপো রেট আর রিভার্স রেপো রেট দুটোই আমি বলে দিলাম। তো ভারতের বর্তমান রেপো রেট রয়েছে 6.56% এবং ব্যাঙ্ক রেট রয়েছে 6.75% এবং রিভার্স রেপো রেট রয়েছে 3.35%। ঠিক আছে, চলো নেক্সট। প্রধানমন্ত্রী শহরে আবাস যোজনা বা PMAYU আরবান মানে শহর। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী শহরে আবাস যোজনা পুরস্কার 2021-এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো শহরে আবাস যোজনায় সর্বপ্রথম বা প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? তো উত্তরপ্রদেশ সরকার এই প্রধানমন্ত্রী শহরে আবাস যোজনায় প্রথম স্থান অধিকার করেছে। ভগৎ সিংকে 23শে মার্চ 1931 সালে ফাঁসি দেওয়া হয় এবং ভগৎ সিংয়ের সঙ্গে আরও দুজন বিপ্লবীকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। তো বাকি দুজন বিপ্লবী কে ছিলেন? তো তারা হলেন সুখদেব এবং রাজগুরু। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এই তিনজনকে কিন্তু একসঙ্গে 23শে মার্চ 1931 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। তো তারা দিল্লি ষড়যন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত ছিল। ভগৎ সিংয়ের বিখ্যাত স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগানটা দিয়েছিল ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, রক্তের প্লেটলেটগুলি
কি নামে পরিচিত, অন্য কি নামে পরিচিত? তো রক্তের প্লেটলেটগুলি থ্রম্বোসাইট নামেও পরিচিত, থ্রম্বোসাইট নামেও কিন্তু পরিচিত। চলো নেক্সট। 2022 সালের নভেম্বর পর্যন্ত ভারতের প্রতিবেশী দেশ ভুটানের রাজধানীর নাম কি? তো ভুটানের বর্তমান রাজধানীর নাম কি? তো দেখো, ভুটানের বর্তমান রাজধানী থিম্পু। কি সঠিক উত্তর হবে থিম্পু, ভুটানের বর্তমান রাজধানী। এছাড়াও যদি দেখি বেজিং কোন দেশের রাজধানী? তো চীনের রাজধানী বেজিং। ঢাকা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা। এবং কাঠমান্ডু ভারতের আরেকটি প্রতিবেশী দেশ নেপালের রাজধানী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আসামে বার্ষিক ফসল কাটার উৎসব কোন উৎসব পালন করা হয়? নিচের কোনটি অসমের বার্ষিক ফসল কাটার উৎসব? তো এটি কিন্তু মাঘ বিহু। মাঘ বিহু কিন্তু ফসল কাটার উৎসব। ঠিক আছে, ফসল কাটার উৎসব কোনটি? তো মাঘ বিহুটি উৎসবটি কিন্তু অসমের একটি ফসল কাটার উৎসব। বিহু তিনটি বিহুর তিনটি প্রকারভেদ বিহু উৎসব অসমের। তো বৈশাখু বিহু, কাতি বিহু এবং মাঘ বিহু। ঠিক আছে, বৈশাখ মাসে যে বিহুটি অনুষ্ঠিত হয় তাকে বৈশাখু বিহু, কার্তিক মাসে যে বিহুটি হয় বলে কাতি বিহু, এবং মাঘ মাসে যে বিহুটি হয় কি হয়? মাঘ বিহু বলা হয়। চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব কোনটি রয়েছে? দেখো, এখানে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বলেনি। তো সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট এলাকা কোনটি? তো সঠিক উত্তর হবে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ এলাকা। যদি রাজ্য বলতো তখন কিন্তু বিহার হতো। কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে বেশি? তখন কিন্তু বিহার হতো, কিন্তু এখানে কিন্তু রাজ্য উল্লেখ করে দেয়নি। তো অপশন অনুযায়ী কিন্তু হয়ে যাবে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল। তো দিল্লির জনসংখ্যা কিন্তু জনঘনত্ব সর্বাধিক। নিচের কোন পর্বত শ্রেণীটি ভারতের প্রাচীনতম পর্বত? তো ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? তো আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতশৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। গুরু শিখর। ঠিক আছে, গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী যেটি দিল্লি এবং রাজস্থানকে কিন্তু সংযুক্ত করেছে, দিল্লি এবং রাজস্থানকে সংযুক্ত করে এই আরাবল্লী পর্বতমালা। নিচের কোন বিষয়গুলি জনসংখ্যা বন্টনকে প্রভাবিত করে? তো জনসংখ্যা বন্টন বা জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে নিচের কোন বিষয়গুলি? ভৌগোলিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ। এই সমস্ত কারণে কিন্তু জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 1, 2, 3, 4। ঠিক আছে, 1, 2, 3, 4 সঠিক উত্তর। তো জনসংখ্যা বন্টনকে প্রভাবিত করে ভৌগোলিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ। ভীমবেটকা শিলার আশ্রয়স্থল কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত? তো ভীমবেটকা শিলার আশ্রয়স্থল নিচের কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত? তো সঠিক উত্তর বিন্ধ্য পর্বতের পাদদেশে এই ভীমবেটকা শিলার আশ্রয়স্থল। 1900 সালে ভারত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, যা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো 1900 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্যারিসে কিন্তু 1900 সালের যে অলিম্পিক হয়েছিল সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো বর্তমানে 2024 সালে প্যারিসেও কিন্তু অলিম্পিক অনুষ্ঠান হচ্ছে। 2024 সালে কোথায় অলিম্পিক গেমস হচ্ছে? তো সেটাও কিন্তু ফ্রান্সের প্যারিসে কিন্তু 2024 সালে অলিম্পিক গেমস হচ্ছে। তো আধুনিক অলিম্পিক শুরু হয় কত সালে? তো 1896 সালে গ্রিসের এথেন্সে আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। আর 2024 সালে অলিম্পিক হচ্ছে প্যারিসে, আর 2028 সালে হবে লস অ্যাঞ্জেলসে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী
সঙ্গীত শিল্পী সানাই বাজিয়েছিলেন এবং 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তো নিচের কোন সঙ্গীত শিল্পী একজন সানাই বাদক যিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে ওস্তাদ বিসমিল্লাহ খান। ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আর এই 2001 সালেই আর একজন সঙ্গীত শিল্পী ভারতরত্ন পেয়েছিলেন, তিনি হলেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর 2001 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর ওস্তাদ জাকির হোসেন তবলা, ঠিক আছে, ওস্তাদ জাকির হোসেন তবলা। তো ওস্তাদ জাকির হোসেন কিন্তু এবছর গ্র্যামি পুরস্কার পেয়েছেন। আর পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কিন্তু সন্তুর বাদক। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। উইটম্যান কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? তো উইটম্যান কাপ এই খেলাটি কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। উইটম্যান কাপ এই খেলাটি কিন্তু লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা উল্লেখ করা রয়েছে? দেখো, ভারতীয় সংবিধানের 51 এর ধারায় কিন্তু 11টি মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে। তো 51 এর কোন উপধারায় বলা রয়েছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা সম্পর্কে? তো এটি বলা রয়েছে 51 এ 3 নম্বর উপধারায়। 51 এর সি বা 3 নম্বর উপধারায় বলা রয়েছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা। নিচের কোন গ্যাস কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে? নিচের কোন গ্যাসটি কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাসটি কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে। হিমালয়ের সবচেয়ে বাইরের রেঞ্জকে কি বলা হয়? হিমালয়ের সবচেয়ে বাইরের রেঞ্জকে বলা হয় কি বলা হয়? শিবালিক বলা হয়। হিমালয়ের সবচেয়ে বাইরের রেঞ্জকে বলা হয় শিবালিক। নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন? তো সঠিক উত্তর কী হবে? দেখো, তো সঠিক উত্তর হবে কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র তিনি একজন ওডিসি নৃত্যশিল্পী। তো কেলুচরণ মহাপাত্র প্রথম উড়িষ্যার ব্যক্তি যিনি পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। ভারতনাট্যমের নাচে সঙ্গীত দক্ষিণ ভারতের কিসের অন্তর্গত? ভারতনাট্যমের সঙ্গীত দক্ষিণ ভারতের কোন সঙ্গীতের একটি অন্তর্গত? তো ভারতনাট্যম নাচের সঙ্গে কোন সঙ্গীতটি বাজানো হয়? ঠিক আছে, এরকম প্রশ্ন। ভারতনাট্যম নাচের সঙ্গে কোন সঙ্গীতটি বাজানো হয়? তো সঠিক উত্তর হবে কর্ণাটকী সঙ্গীত। ভারতনাট্যম নৃত্যের সঙ্গে কিন্তু কর্ণাটকী সঙ্গীতে কিন্তু বাজানো হয়। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম। আর এই ভারতনাট্যম নৃত্যের সময় কিন্তু এই কর্ণাটকী সঙ্গীত কিন্তু বাজানো হয়। খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ দেখা যায়? তো প্রোটিনের অভাবে কিন্তু কোয়াশিকর। প্রোটিনের অভাবে কোন রোগটি হয়? তো প্রোটিনের অভাবে এই কোয়াশিকর কিন্তু রোগটি হয়ে থাকে। রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। আর ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয়। এই জন্ডিস আক্রান্ত স্থান কোনটি? জন্ডিস কোথায় আক্রান্ত হয়? তো জন্ডিস আক্রান্ত হয় স্থান হচ্ছে লিভার। লিভারে আক্রান্ত করে এই জন্ডিস হলে কিন্তু মানুষের। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা রয়েছে? কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? তো হাইকোর্ট রিট জারি করতে পারে, আর সুপ্রিম কোর্টও কিন্তু রিট জারি করতে পারে। তো সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী।
32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং হাইকোর্ট রিট জারি করতে পারে অনুচ্ছেদ 226 নম্বর অনুযায়ী। ভারতীয় সংবিধানে বা অনুচ্ছেদ 5-এ এবং 226-এ 5টি রিটের কথা উল্লেখ রয়েছে। সেই 5টি রিট কী কী? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরি এবং কো ওয়ারেন্টো। তো 5টি রিট কী কী? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরি এবং কো ওয়ারেন্টো। শ্রীলঙ্কা ভারত থেকে কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে? শ্রীলঙ্কা এবং ভারত কোন প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর পক প্রণালী। পক প্রণালীর মাধ্যমে ভারত এবং শ্রীলঙ্কা পৃথক হয়েছে। রিভার অফ স্মোক উপন্যাসের রচয়িতাকে? তো রিভার অফ স্মোক এর রচয়িতা হলেন অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের রচনা দ্য রিভার অফ স্মোক। কোন লোদি শাসকের আসল নাম ছিল নিজাম খাঁ, যিনি 1489 থেকে 1517 সাল পর্যন্ত রাজত্ব করেছেন? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে বহুলুল লোদি। বহুলুল লোদি সিকান্দার লোদি। সিকান্দার লোদি, যিনি 1489 থেকে 1517 সাল পর্যন্ত লোদি বংশের শাসক ছিলেন, যার আসল নাম ছিল নিজাম খাঁ। ঠিক আছে। কতগুলি ভারতীয় রাজ্য 1 নভেম্বর তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে? তো ভারতের কয়টি অঙ্গরাজ্য রয়েছে যাদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় 1 নভেম্বর? তো সঠিক উত্তর কী হবে? 7টি রাজ্য যাদের প্রতিষ্ঠান দিবস 1 নভেম্বর। এই 7টি রাজ্য কী কী? অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব। এই 7টি রাজ্যের প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, এখনকার মতোই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।